আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মঞ্চের সামনে যা দেখা গেছে, পর্দার পেছনে ছিল তার সম্পূর্ণ উল্টো চিত্র। বাইরে গর্জন, ভেতরে অনুরোধ। এই হলো আজকের আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে নাটকীয় বাস্তবতা। এদিকে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। জানাবো ৪১ দিনে ৭ আরব দেশে ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। আরও জানাবো ট্রাম্পের স্পষ্ট গাইডলাইন নিয়ে পাকিস্তানের পথে ভ্যান্স। এদিকে ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক। জনমত জরিপে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সবশেষ জানাবো একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর। মঞ্চের সামনে যা দেখা গেছে, পর্দার পেছনে ছিল তার সম্পূর্ণ উল্টো চিত্র। বাইরে গর্জন, ভেতরে অনুরোধ। এই হলো আজকের আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে নাটকীয় বাস্তবতা। হুমকি থেকে সাহায্যের আবেদন, যুদ্ধের আড়ালে গোপন কূটনীতি। বিশ্বজুড়ে উত্তেজনার কেন্দ্রে তখন মধ্যপ্রাচ্য। মাইক্রোফোনে দাঁড়িয়ে ট্রাম্পের কণ্ঠ ছিল বজ্রের মতো। ইরানকে ধ্বংসের হুমকি, হরমুজ প্রণালী খুলে না দিলে নরকে পাঠানোর ঘোষণা। কিন্তু ঠিক সেই সময়েই পর্দার আড়ালে চলছিল সম্পূর্ণ ভিন্ন খেলা। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর প্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছে একই ট্রাম্প প্রশাসন নাকি গোপনে পাকিস্তানের কাছে অনুরোধ করছিল যুদ্ধ থামাতে সাহায্য করুন, ইরানকে বোঝান। একদিকে হুমকি, অন্যদিকে অনুরোধ। এই দ্বিমুখী কৌশলই এখন প্রশ্নের মুখে। সূত্র বলছে গত ২১ মার্চ থেকেই ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠে, কারণ জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। আমেরিকার পেট্রোল পাম্পে এক মাসেই গ্যালন প্রতি দাম বেড়েছে ৭০ সেন্ট। সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যাওয়া রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়ে। সময়সীমা শেষ হওয়ার আগে পাকিস্তানের সেনাপ্রধান বারবার ফোনে যোগাযোগ করেন মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। তারপর ইরানের সঙ্গে আলোচনা, ২ সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব চূড়ান্ত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় বড় ভুল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিবৃতিতে থেকে যায় খসড়া শব্দটি। এতে স্পষ্ট হয়ে যায় এই বিবৃতি আসলে আগে থেকেই তৈরি করা হয়েছিল। পাকিস্তান কি সত্যিই মধ্যস্থতাকারী, নাকি শুধু বার্তাবাহক? বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে, ইরানের পাল্টা প্রস্তাব ফিরিয়ে এনেছে, অর্থাৎ এক ধরনের ডাক পিয়ন কূটনীতি। সবকিছু এত সহজ ছিল না। ইরানের ক্ষমতার কেন্দ্রের ভেতরেই বিভক্তি। বিশেষ করে IRGCর একটি অংশ যুদ্ধ থামাতে রাজি ছিল না। ফলে ভেতরে দ্বন্দ্ব, বাইরে আলোচনা। পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। চীনও নেপথ্যে সক্রিয় ছিল। তারা চাপ সৃষ্টি করেছিল, তবে নিজেদের স্বার্থ মাথায় রেখেই। উপসাগরীয় অঞ্চলে তাদের বড় অর্থনৈতিক বিনিয়োগ, তাই স্থিতিশীলতা ছিল তাদের মূল লক্ষ্য। যুদ্ধবিরতি কতটা স্থায়ী? এখানেই সবচেয়ে বড় প্রশ্ন। ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর ওপর আঘাত মানে ইরানের ওপর চাপ, অর্থাৎ এই শান্তি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই পুরো ঘটনায় আমরা কি দেখলাম? ট্রাম্প বাইরে কঠোর, ভেতরে চাপের মুখে। ইরান মাথা নত না করে আলোচনায় বসতে বাধ্য করেছে। পাকিস্তান মধ্যস্থতার আড়ালে সীমাবদ্ধ ভূমিকা। ইতিহাস বারবার প্রমাণ করে যে যতই শক্তির প্রদর্শন করুক, শেষ পর্যন্ত দরজায় কড়া নাড়তে হয় তাকেই, যার সময় কম আর বিপদ বেশি। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের প্রধান নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার ১০ এপ্রিল দলটির নিজস্ব সংবাদ মাধ্যম আল মানার টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই কট্টর অবস্থানের কথা জানান। বিবৃতিতে নাইম কাসেম স্পষ্ট করে বলেন, তারা আগের কোনো স্থিতাবস্থায় ফিরে যেতে রাজি নন। ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হিজবুল্লাহ প্রধান সরাসরি লেবাননের ক্ষমতাধর ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে আর কোনো বিনামূল্যে ছাড় বা আপোষ দেওয়া চলবে না। শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রশস্ত্রে তারা ভীত নন উল্লেখ করে তিনি দাবি করেন হিজবুল্লাহই এই মাটির প্রকৃত মালিক। নাইম কাসেমের এই কড়া বার্তা এমন এক সময়ে এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে আপাতত
লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না। যদিও তিনি বৈরুতের সাথে সরাসরি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন, তবে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেননি। এদিকে লেবাননে চলমান এই সংঘাত নিয়ে তেহরানও তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেবাননে চলমান গণহত্যা বন্ধের দাবি তুলেছেন। অন্যান্য ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে ইসরায়েলের এই হামলাগুলো বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। উল্লেখ্য, বুধবার ৮ এপ্রিল বৈরুতের কাছে এক বিমান হামলায় হিজবুল্লাহ প্রধানের ব্যক্তিগত সচিব এবং ভাগ্নে আলী ইউসুফ হার্শি নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহর ওপর চালানো তাদের সবচেয়ে বড় এবং সমন্বিত হামলা হিসেবে বর্ণনা করেছে। মূলত এই ঘটনার পরপরই নাইম কাসেমের পক্ষ থেকে লড়াই চালিয়ে যাওয়ার এই ঘোষণা এলো। সূত্র CNN। ৪১ দিনে ৭ আরব দেশে ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইরান গত ৪১ দিনে অন্তত ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ৭টি আরব দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আনাদোলুর এক প্রতিবেদনের হিসাবের বরাত দিয়ে জানানো হয়েছে, একটি হামলায় ২টি যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত ২ সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ও দ্বিতীয় দিনেও হামলা অব্যাহত ছিল। এই যুদ্ধবিরতি মঙ্গলবার ৭ এপ্রিল ঘোষণা করা হয়, যা পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভব হয়েছে বলে জানানো হয়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সম্ভাব্য শান্তি চুক্তির পদক্ষেপ হিসেবে এই যুদ্ধবিরতিকে দেখা হচ্ছিল। হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে বুধবার ইরান ১৪১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। লক্ষ্যবস্তু দেশগুলোর মধ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩৫টি ড্রোন, সৌদি আরব ৫টি ক্ষেপণাস্ত্র ও ৯টি ড্রোন, কুয়েত ২৮টি ড্রোন, কাতার ৭টি ক্ষেপণাস্ত্র ও কিছু ড্রোন, বাহরাইন ৬টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে মোট ১০টি ড্রোন নিক্ষেপ করা হয়, যার মধ্যে ৭টি বাহরাইনের দিকে এবং অন্তত ৩টি কুয়েতের দিকে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে শুক্রবার ১০ এপ্রিল ইরান এসব হামলার অভিযোগ অস্বীকার করে জানায়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো হয়নি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে, তাদের বাহিনী কোনো দেশেই কোনো ধরনের হামলা চালায়নি এবং যদি কোনো হামলা হয় তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ৪১ দিনের সামগ্রিক হিসাব। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর ৪১ দিনে সবচেয়ে বেশি হামলার লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাত, এরপর যথাক্রমে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও জর্ডান। সবচেয়ে কম হামলা হয়েছে ওমানে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৫৬৩টি ক্ষেপণাস্ত্র, এর মধ্যে ৫৩৭টি ব্যালিস্টিক এবং ২,২৫৬টি ড্রোন প্রতিহত করা হয়েছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে ৩৬৯টি ক্ষেপণাস্ত্র এবং ৮৪৮টি ড্রোন প্রতিহত করা হয়েছে। সৌদি আরবের ক্ষেত্রে অন্তত ১০৪টি ক্ষেপণাস্ত্র ও ৯১৬টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে হিসাব দিয়েছে আনাদুলু। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ১৯৪টি ক্ষেপণাস্ত্র এবং ৫১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কাতার জানিয়েছে অন্তত ২২৭টি ক্ষেপণাস্ত্র এবং ১১১টি ড্রোন এবং ২টি যুদ্ধবিমান তাদের দিকে লক্ষ্য করা হয়েছিল। জর্ডানের সামরিক তথ্য অনুযায়ী ২৯১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেশটিতে আঘাত হেনেছে বা লক্ষ্য করা হয়েছে। ওমানে অন্তত ১৯টি ড্রোন লক্ষ্য করা হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়। এর জবাবে ইরান ইসরায়েল সহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর নৌযান চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ৭ এপ্রিল ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং বলেন, ইরান একটি কার্যকর ১০ দফা প্রস্তাব দিয়েছে, এখন দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়ে আলোচনা চলছে। সূত্র আনাদুলু এজেন্সি। ট্রাম্পের স্পষ্ট গাইডলাইন নিয়ে পাকিস্তানের পথে ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ নির্দেশনা ও স্পষ্ট গাইডলাইন নিয়ে ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে এয়ারফোর্স 2-তে চড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স এই সফরের বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি জানান, ইরান যদি সদুদ্দেশ্যে আলোচনায় অংশ নেয় তবে যুক্তরাষ্ট্র বন্ধুত্বের
হাত বাড়িয়ে দেবে, তবে কোনো ধরনের কৌশল অবলম্বনের চেষ্টা করা হলে ওয়াশিংটন কঠোর অবস্থান নেবে। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের রক্তক্ষয়ী সংঘাত থামাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কূটনৈতিক তৎপরতা এই আলোচনার পথ সুগম করেছে। ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই ইসলামাবাদ টক্স 2026 উপলক্ষে পাকিস্তান সরকার নজিরবিহীন নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধি এবং সাংবাদিকদের জন্য দেশটিতে ভিসা মুক্ত প্রবেশের সুবিধা দেওয়া হয়েছে। বিমান সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো ধরনের ভিসা ছাড়াই বিমানে আরোহণের অনুমতি দেয় এবং ইসলামাবাদ পৌঁছানোর পর তাদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে। তবে পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাহির আন্দ্রাবি স্পষ্ট করেছেন যে এই বিশেষ সুবিধা কেবল মার্কিন ও ইরানি প্রতিনিধিদের জন্যই প্রযোজ্য হবে। এদিকে সফরকারী প্রতিনিধিদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এক উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন ইরান আলোচনার আয়োজন করা পাকিস্তানের জন্য এক বড় সম্মানের বিষয়। এই আয়োজন ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 10,000-এর বেশি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ রেড জোন এলাকাটি সেনাবাহিনী ও রেঞ্জার্সের নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং মার্গালা রোড ব্যতীত সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী ও এর পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে ইতোমধ্যেই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং ট্রাফিক চলাচলে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক। জরিপ সম্প্রতি প্রকাশিত একাধিক জনমত জরিপে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অধিকাংশ ইসরায়েলি নাগরিক মনে করেন না যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জয়লাভ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এই জরিপগুলোতে দেখা গেছে, ইসরায়েলের একটি বড় অংশ বর্তমানে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিরও ঘোর বিরোধী। দেশটির চ্যানেল 13-এর জরিপ অনুযায়ী মাত্র 33% মানুষ মনে করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে, যেখানে 28% সরাসরি বলছেন এই যুদ্ধে ইরান জয়লাভ করেছে। একইভাবে চ্যানেল 12 এবং কান 11-এর জরিপেও জয়ীদের পক্ষে জনসমর্থন ছিল যথাক্রমে মাত্র 30 ও 25%। তিনটি জরিপেই একটি অভিন্ন চিত্র ফুটে উঠেছে যে অর্ধেকেরও বেশি ইসরায়েলি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই যুদ্ধবিরতির বিপক্ষে এবং তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। চ্যানেল 13-এর তথ্যানুসারে মাত্র 37% নাগরিক মনে করেন এই যুদ্ধের ফলে ইসরায়েলের কৌশলগত অবস্থান উন্নত হয়েছে, যেখানে 34% মতে দেশের পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়েছে। জনগণের এই মনোভাব প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি বড় সতর্কবার্তা হিসাবে দেখা হচ্ছে, বিশেষ করে নির্বাচনী বছরে যেখানে তিনি বারবার মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া এবং ইরানের ওপর চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। সেখানে এই জনমত তার নেতৃত্বের ওপর বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। সূত্র CNN। একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নিজেদের সমরাস্ত্র আধুনিকায়নে ব্যাপক মনোযোগী হয়েছে উত্তর কোরিয়া। গত টানা 3 দিন ধরে পিয়ংইয়ং একের পর এক উন্নত প্রযুক্তির অস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে নতুন করে সামরিক সক্ষমতার জানান দিচ্ছে। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া এই ধারাবাহিক পরীক্ষার মাধ্যমে মূলত তাদের প্রতিপক্ষ দেশগুলোকে বিশেষ সতর্কবার্তা প্রদান করছে। এই পরিস্থিতির কারণে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সংলাপ পুনরায় চালুর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী সাম্প্রতিক এই পরীক্ষাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ক্লাস্টার ওয়ারহেড, ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র এবং কার্বন ফাইবার বোমার কার্যকারিতা অত্যন্ত সফলভাবে যাচাই করা হয়েছে। এর পাশাপাশি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পরীক্ষা করেছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র 240 থেকে 700 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিয়ে সমুদ্রে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব আধুনিক অস্ত্রের মাধ্যমে পিয়ংইয়ং এখন সরাসরি দক্ষিণ কোরিয়ার শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা অর্জন করেছে। বিশেষ করে কার্বন ফাইবার বোমা ব্যবহার করে যে কোনো বিদ্যুৎ কেন্দ্র বা গুরুত্বপূর্ণ স্থাপনা মুহূর্তেই অচল করে দেওয়া সম্ভব। কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের
ফোরামের মহাসচিব শিন জং বু মনে করেন পিয়ংইয়ংয়ের এই নতুন রণকৌশল মূলত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অভিজ্ঞতাপ্রসূত। তার মতে ইরান যুদ্ধে এটি প্রমাণিত হয়েছে যে শুধু শক্তিশালী সামরিক বাহিনী থাকলেই হয় না, বরং আধুনিক ও উন্নত প্রযুক্তির অস্ত্রই যুদ্ধের চূড়ান্ত ফল নির্ধারণ করে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ও অসমমিত অস্ত্রগুলো পুরোপুরি ধ্বংস করতে না পারার কারণেই শেষ পর্যন্ত সংঘাতটি কোনো সমাধান ছাড়াই যুদ্ধবিরতিতে গড়িয়েছে। উত্তর কোরিয়া মূলত এই বার্তাই বিশ্বের কাছে তুলে ধরতে চাইছে, আধুনিক প্রযুক্তির অস্ত্রের মজুদ থাকলে পরাশক্তিগুলোও সহজে আক্রমণ করার সাহস পাবে না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধকে ভুলভাবে মূল্যায়ন করেছিল এবং এই যুদ্ধের পরিণতি প্রমাণ করে যে সামরিক সংখ্যাধিক্যই সব নয়। পিয়ংইয়ং এখন সেই একই পথে হেঁটে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে চাইছে। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে উত্তর কোরিয়ার এই অস্ত্র প্রতিযোগিতার ফলে ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। একদিকে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন পূর্ব এশিয়ায় উত্তর কোরিয়ার এই সামরিক আস্ফালন বিশ্ব নেতাদের নতুন করে ভাবিয়ে তুলছে। সূত্র রয়টার্স।